আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি তোমাদের বাংলা সাহিত্য মেলা বই থেকে শঙ্কর সেনাপতি গল্পের যে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলির যথাযথ উত্তর কী হবে সেগুলি নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে তোমরা দেখেছিলে গল্পটি আমি বিস্তৃত আলোচনা করেছিলাম। তাহলে চলো আজ আমরা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি। দেখো, প্রথমেই শ্যামল গঙ্গোপাধ্যায় সম্বন্ধে বলা আছে। তিনি জন্মগ্রহণ করেন 1933 সালে এবং মারা যায় 2001 সালে। জন্মস্থান অধুনা বাংলাদেশের খুলনা জেলায়। বহু বিচিত্র জীবিকা অভিজ্ঞতা সম্পন্ন এই সাংবাদিক লেখকের সব রচনাতেই সেই বিচিত্রতার স্বাদ পাওয়া যায়। বহু সাহিত্য পুরস্কারে সম্মানিত এই লেখক 1993 খ্রিস্টাব্দে তার শাহজাদা দারাশুকো উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। তার অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে বেঁচে থাকার স্বাদ, ভাস্কো দা গামার ভাইপো, মনে কি পড়ে, কুবেরের বিষয় আশয়, ঈশ্বরীতলার রূপকথা, ক্লাস 7-এর মিস্টার ব্লেক ইত্যাদি। বর্তমান রচনাংশটি তার শঙ্কর সেনাপতি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, তিনি কোন বইয়ের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেছিলেন? তাহলে উত্তরটি হবে শাহজাদা দারাশুকো। এবং তার অন্যান্য কয়েকটি গ্রন্থের যে নামগুলো দেওয়া আছে সেগুলো থেকে তোমরা দু একটা মনে রাখবে। এবং যে প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসার মতো সেটি হলো যে বর্তমান রচনাংশটি তার কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উত্তরটি হবে শঙ্কর সেনাপতি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে চলো এবার পরবর্তী যে প্রশ্নগুলি আছে সেগুলো আলোচনা করি। আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে? দেখো, এখানে দেখতে পাচ্ছ কাছাকাছি ভেটুরিয়া, সাঁইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দবাড়ির জনাত্রিশেক ছেলে মেয়ে এই আকন্দবাড়ি স্কুলে পড়তে আসে। তার পরের প্রশ্ন 2.2 দাগের স্কুলের জানালা থেকে কি কি দেখা যায়? চলো উত্তরটি আমরা দেখে নিই। এই যে স্কুল বাড়ির ছাদে টালি, মাটির দেওয়াল, মাটির মেঝে, কাঠের বেঞ্চ, জানালায় কোনো শিক নেই। সেই জানালা দিয়ে মেঘ দেখা যায় আকাশের, দেখা যায় পাখি উড়ছে। এটাই বলবে তোমরা। তারপরের প্রশ্ন, শঙ্কর কিসের স্বপ্ন দেখে? উত্তরটি হবে শঙ্কর পাখির মতো উড়ে যাওয়ার স্বপ্ন দেখে। তারপরের প্রশ্ন, শঙ্করের স্বপ্নে বাতাসের রং কী? এখানে দেওয়া আছে যে শঙ্কর যে স্বপ্ন দেখে সেই স্বপ্নের বাতাসের রং নীলচে। এমু ছাড়া উড়তে পারে না, শুধু দৌড়াতে পারে এমন একটি পাখির নাম লেখো। এমন একটি পাখি হলো উট পাখি। তারপরে 3 নম্বর দাগে গল্প থেকে একই অর্থযুক্ত শব্দ খুঁজে নিয়ে লেখো। দেখো, প্রথমে দেওয়া আছে বিদ্যালয়। তাহলে বিদ্যালয় থেকে আমরা পেয়েছি স্কুল। অনিল, অনিল থেকে হবে বাতাস। জগৎ, জগৎ থেকে হবে পৃথিবী। একাগ্রচিত্ত, একাগ্রচিত্ত থেকে হবে তন্ময়। পাখা, পাখা থেকে হবে ডানা। রোপণ করা, রোপণ করা থেকে হবে রোয়া। তারপরে 4 নম্বর দাগে দেখো বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। বিপরীতার্থক শব্দগুলি আমি বলে দিচ্ছি, বাক্য রচনাটা তোমরা নিজের মতো করে করে নেবে। ভিজে, ভিজে থেকে হবে শুকনো। তাহলে শুকনো দিয়ে তোমরা যে যার নিজের মতো একটি করে বাক্য লিখে নেবে। রাত থেকে হবে দিন। বাইরে, ভেতরে। গাঢ়, হালকা। বিশ্বাস, অবিশ্বাস। তারপরে দেখো সন্ধি বিচ্ছেদগুলো। বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের সন্ধি বিচ্ছেদ করলে হবে বঙ্গযুক্ত উপসাগর। আমি দেখো পাশে তোমাদের সুবিধার জন্য পাশে করে দিয়েছি। তারপরে কি আছে? তারপরে আছে তন্ময়। তন্ময় হবে
তৎযুক্ত ময়। তারপরে আছে সাবধান, সাবধান হবে সযুক্ত অবধান। ত্রিশেক, ত্রিশযুক্ত এক। পঞ্চানন, পঞ্চযুক্ত আনন। 6 নম্বর দাগে নিচের শব্দগুলির কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ তা খুঁজে নিয়ে আলাদা দুটি স্তম্ভে সাজাও। এরপর বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপ লেখো। তাহলে প্রথমে দেওয়া আছে প্রকৃতি। প্রকৃতি হলো একটি বিশেষ্য পদ, এর বিশেষণ হবে প্রাকৃতিক। তারপরে আছে ব্যথা, ব্যথাটা হচ্ছে বিশেষ্য পদ, এর বিশেষণ হবে ব্যথিত। তারপরে দেওয়া আছে মাটি, মাটিও একটি বিশেষ্য পদ, মাটি থেকে হবে মেটে। বিশ্বাস, বিশ্বাস একটি বিশেষ্য পদ, বিশ্বাস থেকে হবে বিশ্বস্ত। জল, জল একটি বিশেষ্য পদ, এর বিশেষণ হবে জলীয় বা জল। মাঠ, মাঠ একটি বিশেষ্য পদ, মাঠ থেকে হবে মেঠো। শব্দ, শব্দ একটি বিশেষ্য পদ, এর বিশেষণ হবে শাব্দিক। তারপরে 7 নম্বর দাগে দেওয়া আছে সমোচ্চারিত বা প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লিখে বাক্যে প্রয়োগ করো। ভাষা, ভয়াকার মূর্ধন্যস্বয়ে আকার। ভাষা, ভাষা মানে হচ্ছে মনের ভাব প্রকাশক অর্থপূর্ণ ধ্বনি, এবং এই ভয়াকার দন্তস্বয়াকার ভাষা হচ্ছে সঞ্চরণশীল অবস্থা বা জলের ওপরে ভেসে থাকা। প ডয়ে শূন্য রয়েকার পরে, পরে মানে পাঠ করে, আর পরয়কার পরে মানে পরিধান করা বা পরবর্তীতে। শঙ্কর, শঙ্কর মানে এই শঙ্কর মানে হচ্ছে শিব, আর এই শঙ্কর মানে মিশ্রণ। মাথা, মাথা মানে মস্তক, আর মাতা মানে জননী বা মা। বাঁশ, বাঁশ হচ্ছে এক ধরনের গাছ বিশেষ, এবং বাস মানে হচ্ছে বসবাস করা। এগুলি তোমরা নিজের মতো করে বাক্যে গঠন করে নেবে। তারপরে 8 নম্বর দাগে দেখো বেশ কিছু পাখির নাম এবং গাছের নাম আমরা এই গল্প থেকেই পেয়েছি। তাহলে সেই পাখি ও গাছের সম্বন্ধে যেগুলি জানতে চেয়েছে সেগুলি সম্বন্ধে আমরা যা লিখব। তাহলে প্রথমে একটি করে দেওয়া আছে, তার পরবর্তীতে আমি একটি একটি করে দিচ্ছি। আমরা এই গল্পে শঙ্খচিল পাখির নাম পেয়েছি। তাহলে শঙ্খচিল আকারে হবে মাঝারি এবং রং হবে ধূসর ও সাদা। ঠোঁট হলো লম্বা বড়, বাঁকানো ও শক্ত। লেজ ছোট, পা হচ্ছে সরু ও লম্বা, ঝুঁটি নেই। বা একটি গাছের সম্বন্ধে বলে দিচ্ছি। গাছের কথা বললে আমরা এই গল্পে নারকেল গাছ সম্বন্ধে আমরা দেখেছি। তাহলে নারকেল গাছ আকারে কেমন হয়? অনেক বড় হয়। কি জাতীয়? এই নারকেল গাছ হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ। এই পাতাগুলো কেমন? লম্বা ও সরু। ফুল হচ্ছে মুকুল, আর ফল হচ্ছে রসালো। কোথায় দেখেছো? সব জায়গাতেই দেখেছি, আমাদের বাড়িতেই। তারপরে দেখো এই উপসর্গগুলি দেওয়া আছে। গল্প থেকে আমরা বি উপসর্গ যোগে কোন শব্দ পেয়েছি এবং আরও নতুন শব্দ তৈরি করতে বলেছে। তাহলে বি উপসর্গ যোগ করে আমরা পেয়েছি বিভীষণ, বিশ্বাস। নতুন শব্দ হবে বিচার, বিবাদ, বিজ্ঞান, বিভাস ইত্যাদি। তারপরে প্র দিয়ে পেয়েছি আমরা প্রকৃতি। আরও নতুন শব্দ পাবো প্রকাশ, প্রচেষ্টা, প্রভাস, প্রচলিত। নি দিয়ে পেয়েছি নিকাশ। নতুন শব্দ হবে নির্জন, নিদারুণ, নিবৃত্ত। সু দিয়ে সুরেলা, সুলভ, সুগন্ধ, সুযোগ। আ দিয়ে আগমন। এখানে নতুন শব্দ হবে আহত, আঘাত, আদেশ ইত্যাদি। তারপরে 10 নম্বর দাগে নিচের বাক্যগুলি থেকে সংখ্যাবাচক শব্দ খুঁজে বের করো। 5-7 মাইলের ভেতর বঙ্গোপসাগর। এখানে সংখ্যাবাচক শব্দটি হলো 5-7। জনা 30 ছেলে মেয়ে বসে, এখানে হবে 30। সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমনা হয়ে পড়েছিল, এটি হবে একটি। একদিন রাতে স্বপ্নের ভেতর সেও অমন ভেসে পড়ে, এখানে হবে এক। তারপরে 11 নম্বর দাগে দেখো অনুসর্গ খুঁজে নিয়ে লিখতে বলেছে এবং প্রতিটি বাক্যের ভিতর যেসব শব্দ আছে তাদের সঙ্গে কী কী বিভক্তি যুক্ত হয়েছে দেখাতে বলেছে। আচ্ছা,
আমি একটি পরে অনুসর্গ নিয়ে ভিডিও তৈরি করব এবং সেটি থেকে তোমরা সহজেই এই জিনিসগুলি বুঝতে পারবে। তাহলে এখন আমরা পরের দাগে 12 নম্বর দাগে যাই। নিচের বাক্যগুলি থেকে উদ্দেশ্য ও বিধেয় অংশ খুঁজে নিয়ে লেখো। আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস এমু পাখির কথা বলছিলেন। তাহলে এখানে অনুসর্গ না, এটি উদ্দেশ্য হবে বিভীষণ দাস, এবং এমু পাখির কথা বলছিলেন হবে বিধেয়। তারপর দেখো, স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান সবে মাথা চারা দিয়ে উঠছে। এখানে উদ্দেশ্য হবে রোয়া ধান এবং বাকিটা বিধেয়। গাঢ় ছাই রঙের বিরাট এক পাখি, এখানে উদ্দেশ্য হবে এক পাখি, বাকিটা বিধেয়। তন্ময় হয়ে শুনছিল শঙ্কর, এখানে শঙ্কর হবে উদ্দেশ্য, তন্ময় হয়ে শুনছিল বিধেয়। এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই, পৃথিবীই হচ্ছে উদ্দেশ্য এবং বাকিটা হচ্ছে বিধেয়। 13 নম্বর দাগে দেওয়া আছে কথা, চোখ এই শব্দগুলির প্রত্যেকটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লেখো। তাহলে দেখো, কথা দেওয়া আছে, একটি হচ্ছে শপথ, কথা দিলাম আমি আবার আসব। তারপর আরেকটি কথা হচ্ছে বাক্য, আমরা বাকযন্ত্রের সাহায্যে কথা বলি। তারপর দেখো চোখ, চোখের একটি অর্থ হচ্ছে আঁখি, চোখ দিয়ে আমরা দেখি, আর এই চোখের অর্থ হচ্ছে নজর। চাকরটিকে চোখে চোখে রেখো। তারপরে সরাসরি আমরা 16 নম্বর দাগের যে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলোতে আমরা আসছি। দেখো, প্রথমেই যে প্রশ্নটি দেওয়া আছে 16.1 দাগে, পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে, এখানে বাতাসকে পাগলা বলা হয়েছে কেন? এখানে দেওয়া আছে পাঠ্যাংশে পাগলা অর্থে এলোমেলো অবস্থাকে বোঝানো হয়েছে। এই অবস্থায় বাতাস নির্দিষ্ট গতিতে একদিকে বয়ে যায় না, এদিক ওদিক বিক্ষিপ্তভাবে চলাচল করে। যেমনভাবে ঝোড়ো হাওয়া বয়ে যায়, তেমনি ঢেউয়ের ফেনা বাতাসে ভর করে উড়ে আসছে বলে এখানে বাতাসকে পাগলা বলা হয়েছে। তারপরেই প্রশ্ন আছে যে বিভীষণ দাস এমু পাখির কথা বলেছিলেন, গল্পের বিভীষণ দাসের পরিচয় দাও। এমু পাখি ছাড়া গল্পে আর কোন পাখির প্রসঙ্গ এসেছে? বিভীষণ দাস একজন কড়া মেজাজের শিক্ষক হলেও গল্পে তাঁর চরিত্রের কোমলতার দিকটিও প্রকাশ পেয়েছে। তিনি আকন্দবাড়ি স্কুলের প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক। তিনি ছাত্রদের খোলা পৃথিবীকে দু চোখ ভরে দেখার কথা বলেন। এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই। এই উপদেশের দ্বারা তিনি শিক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকের ইঙ্গিত শিক্ষার্থীদের সামনে তুলে ধরে আদর্শ শিক্ষকের পরিচয় দিয়েছেন। এমু পাখি ছাড়া এই গল্পে আরও অনেক পাখির নাম আছে, যেমন শঙ্খচিল, বাজ পাখি, কাক, মাছরাঙা, হাঁড়ি চাচা, ডৌখোল, পানকৌড়ি ও তিতির। শঙ্কর বুঝল কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে। কে এই শঙ্কর? তার স্বভাবের, তার প্রকৃতি কেমন, তার যে কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে এটা সে কিভাবে বুঝতে পারল? অভিমন্যু সেনাপতির ছেলে শঙ্কর সেনাপতি আকন্দবাড়ি স্কুলের 5ম শ্রেণীর ছাত্র। শঙ্কর স্বভাবত কল্পনাপ্রবণ, সহজ সরল, সত্যবাদী ও অকপট। তার যা মনে আসে তা সে নির্দ্বিধায় বলে দেয়। সে বনে বনে গাছে গাছে ঘোরে, পাখি দেখে আর বনের ফল খেয়ে বেড়ায়। সে প্রায়ই পাখিদের মতো ওড়ার স্বপ্ন দেখে। প্রকৃতিবিজ্ঞানের শিক্ষক বিভীষণ দাস ক্লাসে এমু পাখির সম্পর্কে আলোচনা করছিলেন। শঙ্কর তখন ক্লাসের আলোচনা না শুনে অন্যমনস্ক হয়ে জানলা দিয়ে নারকেল গাছের মাথার ওপর দিয়ে নীলাকাশে ভেসে বেড়ানো শঙ্খচিল দেখছিল। শিক্ষক মহাশয় শঙ্করের মধ্যে এই অন্যমনস্কতা লক্ষ্য করে এমু পাখির সম্বন্ধে প্রশ্ন করেন। উত্তরে যে সমস্ত বর্ণনা সে দিয়েছিল সেগুলি ছিল সম্পূর্ণ কাল্পনিক ও হাস্যকর। শঙ্করের এই কাল্পনিক উত্তরদানে বিভীষণবাবু যখন ঠাট্টা ও বিদ্রূপের সুরে শঙ্করকে আরও একটি আনুষঙ্গিক প্রশ্ন করেন, তখন শঙ্কর বুঝতে পারে যে তার কোথাও একটি বড় ভুল হয়ে যাচ্ছে। এই প্রশ্নগুলির উত্তর যদি তোমাদের বড় বলে মনে হয় তাহলে তোমরা নিজের ভাষাতেও
প্রশ্নগুলির উত্তর করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। এমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির মিল বা অমিল কি লেখো। মিল। এমু পাখির যে কাল্পনিক বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির শুধুমাত্র আকৃতিগত মিলই ছিল, এছাড়া আর কোনো মিল ছিল না। অমিল। শঙ্কর এমু পাখি সম্পর্কে বলেছিল এমু পাখিকে অনেকটা বাজ পাখির মতো দেখতে। উড়তে থাকলে ডানায় বাতাস কাটার যে শব্দ হয় তাতে অন্য পাখিরা ভয়ে সরে যায়, অথচ বাস্তবে এমু পাখি উড়তেই পারে না, সে খুব জোরে দৌড়াতে পারে, অর্থাৎ সে দৌড়বাজ পাখি। আর এমু পাখিকে দেখতেও বাজ পাখির মতো নয়। তাছাড়া শঙ্কর বলেছিল এমু পাখি সে দেখেছে ঘোলপুকুরে, অথচ বাস্তবে এমু পাখি আন্ডিজ পর্বতমালায় থাকে। তাই এমু পাখি সম্পর্কে শঙ্করের দেওয়া বর্ণনার সঙ্গে প্রকৃত এমু পাখির কোনো মিল ছিল না। এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? অপেরা বলতে কি বোঝো? এখানে অপেরার প্রসঙ্গ এলো কেন? অপেরা বলতে সাধারণত সঙ্গীত প্রধান নাট্যকাহিনীকে বোঝায়। বাংলা সাহিত্যে অপেরা বলতে গীতিনাট্যকেই বোঝানো হয়। এমু পাখির বর্ণনা দিতে গিয়ে শঙ্কর যে স্বপ্নে দেখা অজানা পাখির কাল্পনিক বর্ণনা দিয়ে যাচ্ছিল, সে বানিয়ে বানিয়ে যা বলছিল তা সঠিক ছিল না। স্বতঃস্ফূর্ত সংলাপ বলার দক্ষতায় অপেরার অভিনেতা বা গায়ক যেমন শ্রোতাকে অবাক করে দেন, শঙ্করও অলীক কথা বলে মাস্টার বিভীষণ দাসকে হতবাক করে দিয়েছিল। শঙ্করের কাল্পনিক অথচ সাবলীল বর্ণনার সূত্রেই এখানে তাই অপেরার প্রসঙ্গ এসেছে। তার পরবর্তী প্রশ্ন, বলো। বলতেই হবে। কাকে এ কথা বলা হলো? উদ্দিষ্টকে কোন কথা বলতে হবে বলে দাবি জানানো হয়েছে। আকন্দবাড়ি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র শঙ্করকে তার প্রকৃতিবিজ্ঞানের শিক্ষক বিভীষণ দাস এই কথাটি বলেছেন। শিক্ষক বিভীষণবাবু ক্লাসে এমু পাখির বিষয়ে পড়াতে গিয়ে দেখেন তার ছাত্র শঙ্কর পড়ায় মন না দিয়ে বাইরের আকাশে শঙ্খচিল দেখছে। এমন সময় তাকে পাঠ্যমুখী করে তোলার জন্য তিনি যেই এমু পাখি সম্পর্কে তাকে প্রশ্ন করেন, সে তখন বলে সে এমু পাখি দেখেছে ঘোলপুকুরের বড় দিঘির পাড়ে একটি সবেদা গাছের ডালে। কিন্তু শিক্ষক জানেন এই পাখি আন্দিজ পর্বতমালায় বাস করে। আন্দিজ পর্বতমালা থেকে এত দূরে এমু পাখি আসা অসম্ভব। তাছাড়া এ পাখি দৌড়বাজ, উড়তে পারে না। তাই তিনি জানতে চান শঙ্কর ঘোলপুকুরে এমু পাখি দেখতে পেল কীভাবে। এর উত্তর তাকে দিতেই হবে। গল্প অনুসরণে আকন্দবাড়ি স্কুলে সে প্রকৃতিবিজ্ঞান ক্লাসে উদ্ভূত পরিস্থিতি নিজের ভাষায় বলো। উত্তরটি দেওয়া আছে। মাস্টারমশাই বিভীষণ দাস আকন্দবাড়ি স্কুলের পঞ্চম শ্রেণীতে এমু পাখি পড়াচ্ছিলেন। ছাত্র শঙ্কর ক্লাসের পড়ায় মন না দিয়ে জানালার বাইরে আকাশে ওরা শঙ্খচিল পাখি দেখছিল। মাস্টারমশাই তার ভাবভঙ্গি লক্ষ্য করে তাকে এমু পাখি সম্বন্ধে প্রশ্ন করেন। সে মন থেকে বানিয়ে অবাস্তব কিছু বলায় শিক্ষকমশাইয়ের এক ধমক খায় শঙ্কর। তার অবস্থা থেকে সারা ক্লাসের ছাত্ররা হেসে ওঠে, তাকে ব্যঙ্গ করতে থাকে। তারপরেই দেখো প্রশ্ন আছে, স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে। কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? স্বপ্ন দেখে সে কী জেনেছে? উদ্ধৃত অংশে শঙ্করের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। শঙ্করের দেখা স্বপ্নে বাড়িঘর খয়েরি রঙের এবং বাতাস নীল রঙের। সে আরও দেখেছে যে স্বপ্নের মধ্যে ধাক্কা বা গুঁতো খেলে শরীরে কোনো ব্যথা অনুভূত হয় না। তারপরের প্রশ্ন, পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন কিভাবে চলতে হবে? পাখি দেখার জন্য মাঠে বা বাগানে ঘুরতে হলে খুব সাবধানে পা টিপে টিপে চলতে হবে, যেন পায়ের শব্দ না হয়। জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো, এই রং গাছের পাতার সাথে মিশে থাকে। বেগুনি রঙের জামা হলেও ভালো, কারণ পাখি বেগুনি রং দেখতে পায় না। তারপরের প্রশ্ন, তাদের কথা বলতে পারো। এই প্রশ্নের সূত্র ধরে বক্তা শ্রোতা কথোপকথনের অংশটুকু নিজের ভাষায় লেখো। বিভীষণ মাস্টারমশাই শঙ্করের সঙ্গে
সঙ্গে কথা বলে জানতে পারলেন যে সে পানকৌড়ি, তিতির, মাছরাঙা, হাঁড়িচাঁচা, ডৌখোল ইত্যাদি নানা ধরনের পাখি দেখেছে। তার পর্যবেক্ষণ ক্ষমতার পরিচয় লাভ করে মাস্টারমশাই সন্তোষ প্রকাশ করেন এবং প্রকৃতিকে দু চোখে উপভোগ করার উপদেশ দেন। মাস্টারমশাই মনে করেন প্রকৃতির থেকে প্রাপ্ত শিক্ষা আমাদের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করে। তাহলে শঙ্কর সেনাপতি গল্প থেকে যতগুলি প্রশ্ন উত্তর দেওয়া ছিল আমরা সবগুলি আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতাটি এবং প্রশ্নগুলি একসঙ্গে আলোচনা করব। এই শঙ্কর সেনাপতি গল্পটি পড়ে এবং প্রশ্নগুলো জেনে, প্রশ্ন উত্তরগুলো জেনে তোমাদের কেমন লেগেছে সেটা জানিও, এবং যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।